নিজুম তোমার বক্তব্য এক্সপান্স করো তুমি শিবের গীত এই শব্দ উঠাও বেয়াদব এই শব্দ উঠাও তুমি বেয়াদব উঠাও তোমার শব্দ। তো অনেকেই যারা বুঝে নাই একটু তারা বলেছে হুজুর রাগ করছে কেন। আমি বলছি দেখো আগের ডিবেটগুলোতে যে নাস্তিকগুলো বসেছে তাদেরকে আমরা বুঝিয়েছি, তারা মাথা নত করে বুঝে গেছে। আর এখানে এমন একটা পাঠা প্রকৃতির নাস্তিক বসেছিল যে তাকে পাঠা কিন্তু কথা শুনে না, বকরি যাও একটু শুনে, পাঠা শুনতেছে না, পাঠাকে পিঠায় পাঠায় শুনাইতে হয়। এই জন্য আমাকে একটু রাগ করতে হয়েছে। এরপরে দেখুন একটা মানুষ ঘুমিয়ে আছে, তাকে আপনি যদি নাড়াচাড়া করেন সে ঘুম থেকে উঠবে। আরেকটা লোক জেগে জেগে ঘুমাচ্ছে, ভান করছে, ভণ্ডামি করছে, তাকে কিন্তু ডাকলে উঠবে না, দুইটা লাঠি মারলে সে দাঁড়ায় যায়। এই জন্য দুদিন আগের ডিবেটে আমাকে একটু রাগ করতে হয়েছে পাঠা প্রকৃতির বুদ্ধিজীবীর সাথে। তার এই বক্তব্য কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে, কোন সমালোচনা, কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ বলছি এখনই বলছি। হুজুর আসছি আপনার কাছে। হুজুর আপনি আপনার প্রয়োজনে না না একটু পরে একদম বই দেখাই দিব তাকে নিজম মজুমদার। ঠিক আছে সে জানে না। না না ঠিক আছে আপনার কাছে আসছি। আরে সাইফুল সে যে বক্তব্য দিয়েছে একটা রেফারেন্স দেয়নি, সে মিথ্যাবাদী। ঠিক আছে আমি জানি না সে ব্যারিস্টার কি। প্লিজ ব্যারিস্টারের ভাষা এরকম হয় না। সে খুবই বাচাল এবং মূর্খ। আমি আসবো আমি এতগুলো ডকুমেন্ট দিয়েছি, এতগুলো ডকুমেন্ট, সে একটা ডকুমেন্ট দিতে পারেনি। সে খুবই বাচাল প্রকৃতির একটা লোক। ঠিক আছে আমি আসছি আপনার কাছে। ব্যারিস্টারই হতে পারে না, সে জানোয়ার। না প্লিজ প্লিজ না এতগুলো ডকুমেন্ট সে মানে না, সে কিসের ব্যারিস্টার? সে কোন আদালতে সে তো মুহুরি হওয়ার যোগ্যতা রাখে না। প্লিজ প্লিজ তাকে এত ডকুমেন্টস দিলাম আমি, তারপরে সে ঘুরে ফিরে মুক্তিযুদ্ধে চলে যাচ্ছে। সে আমার দাদা বাবা আল্লাহর ওলিকে নিয়ে মন্তব্য করতে ছাড়ে না। সে তো মানুষের কাতারই নেই। তাকে থামান আপনি, তাকে থামান আপনি। বাংলাদেশের মানুষ গুলিস্তান পেলে ল্যাংটা করে দিবে, তার মতো ব্যারিস্টারকে তো ল্যাংটা করে দিবে বাংলাদেশ। সে বারবার সে কি পড়াশোনা করেছে আমার সাথে বসতে যোগ্যতা হয় না। আপনি যতবার বলবেন তুমি আপনি প্লিজ শিবের গীত গাই আমি না, তোমরা গাও। সে কেন বলেছে আমি শিবের গীত গাই? তারা হিন্দুদের দালালি করে, তারা রামদাস, তারা শিবের গীত গাইতে পারে, আমি শিবের গীত গাই না। তারা হিন্দুদের দালাল, ইসকনের দালাল। তাদের হাতে ইসকনের ফিতা আছে, আপনি দেখুন, তাদের হাতে ইসকনের ফিতা আছে। সে কেন বলেছে শিবের গীতের কথা? তাকে বক্তব্য এক্সপান্স করতে হবে। নিজুম তোমার বক্তব্য এক্সপান্স করো তুমি শিবের গীত এই শব্দ উঠাও বেয়াদব এই শব্দ উঠাও তুমি বেয়াদব উঠাও তোমার শব্দ। শিবের গীত এই শব্দ এক্সপান্স আপনার সময় বলবেন, আপনি কথা বলে আমি আপনাকে বলতে দিব। করতে হবে তাকে শিবের গীত এক্সপান্স করতে হবে। আমার কথা শিবের গীত কারা গায়? তারা হিন্দুবাদীরা শিবের গীত গায়। ঠিক আছে ব্যারিস্টার নিজুম let me come to you please। ব্যারিস্টার নিজুম আরে ভাই আমি আপনার কথা শুনেন না, আমি আপনার কাছে আছি। আপনার সময় 13তে শেষ হবার কথা, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। প্লিজ উনি কোনো কথা বলতে পারবে না। না ঠিক আছে উনি কোনো কথা বলবেন না, বাট ওনাকে আমি অবশ্যই সময় দিলাম। সেও অসংলগ্ন কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে না ঠিক আছে পারবে না, সে শিবের গীত শব্দ নিতে পারবে না। না এটা আমি অসংখ্য রেফারেন্স দিয়েছি, আমি ডকুমেন্টস দিয়েছি, আমি দলিল দিয়েছি, আমি প্রমাণ দিয়েছি, কিন্তু সে শিবের গীত বলেছে না। ঠিক আছে আমি আপনার কাছে আসি, আমি বাড়াই দিচ্ছি কথা, লাইনে বলতে হবে তাকে। ওকে ঠিক আছে এখন বলুন হুজুর, আপনার কাছে সবিনয় আমি অনুরোধ করছি প্লিজ সেজন্য শিবের গীত শব্দ না উচ্চারণ। আমি আপনার কাছে আসছি হুজুর, আমি কামিং টু ইউ প্লিজ। সবাই একটু স্টপ প্লিজ। হ্যাঁ বলুন। আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা আচরণ করি, তাহলে কি আমাদেরকে না প্লিজ আমি কাউকে অ্যালাউ করব প্লিজ। স্টপ না প্লিজ, কিপ সাইলেন্স ব্যারিস্টার তরুণ আফরোজ আমাকে লেট মি হ্যান্ডেল। না আমাকে প্লিজ না আমাকে বলতে দিন, আমাকে হ্যান্ডেল করতে দিন। লেট মি হ্যান্ডেল দাও শো প্লিজ। ওকে No, if you are handling this is প্লিজ না আমি নট অ্যালাউইং হিম অলসো। প্লিজ বলতে দিন নিজুম মজুমদারকে
প্লিজ Somebody is- ওকে প্লিজ বুঝলাম ব্যারিস্টার তুরেন আফরোজ প্লিজ আই এম কামিং টু প্লিজ নিজুম মজুমদার। সাগর ভাই আমার একটা ফ্লো ছিল বলার, উনি আমার ফ্লোটা নষ্ট করে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে উনার আচরণতেই প্রমাণিত হয় এই যে আমরা জঙ্গি বলি, এই যে বলি সন্ত্রাসী, আচরণটা লক্ষ্য করে দেখেন। যুক্তিতে না পারলে মারতে আসে, রীতিমতো তুই বলে আক্রমণ করেছে। চিন্তা করে দেখেন ইসকনের যে দালাল এদের হাতে বলেছে। যদি এবং ইসকনের দালাল ব্যারিস্টার তুরেন আফরোজ প্লিজ আপনি কানাডাতে থাকেন, এটা একটা রেসিয়াল না, অ্যাটাক না, কিনা? এইখানটাতে আমি- প্লিজ না ব্যারিস্টার তুরেন আফরোজ দুজন কথা বলে যে কোনো একজন সিদ্ধান্ত নেন না, যে কোনো একজন সিদ্ধান্ত তাকে নেন। নতুন কারো কথা পক্ষে- বলতে বলেন সাগর, তাকে না, বলেন ডক্টর- তার প্রসঙ্গে ডক্টর যেতে। প্লিজ হুজুর তাকে আমার জবাব দিতে বলেন। আমি তাকে 6টা আমি প্রশ্ন আপনার করেছি, কাছে তাদেরকে উত্তর দিতে বলেন। please, উত্তর চাই আমি। হুজুর আমি প্লিজ পয়েন্টে কথা বলতে আপনার বলি। কাছে আপনার আমি তাকে পয়েন্টে কথা, তাকে আমার ব্যক্তিগত প্রশ্ন, সে তারা এটাই আপনার তাদের ঠিক আছে চালাকি। হুজুর, না, ঠিক আছে তারা না, মানুষকে আপনি তারা বলবেন, তাদের ওনাকে বলতে হাতে দেন, ওনাকে বলতে আমরা দেন। যারা আমরা সাইফুর, তা সে কথা বলতে পারবে পয়েন্টে, আমাকে নিয়ে নয়। He will come to the আমাকে point. নিয়ে Let নয়। him speak, let him আমাকে speak, let নিয়ে him নয়। speak, let him speak, please, হুজুর। ঠিক আছে আমাকে নিয়ে সে বলবে না, সে পয়েন্টে কথা বলুক। সাগর ভাই আপনি উনাকে কিন্তু Please. মিউট না করলে আমি কথা বলতে পারবো না। উনি নিজের থেকেই উনার আপনি আমাকে প্লিজ, কেউ আমাকে ডিটেক্ট করবে না। আমি আমাকে লেট মি হ্যান্ডেল। আমি কাকে মিউট উনার আব্বা হুজুর এবং করবো, দাদা please, হুজুরের please. প্রসঙ্গ উনি তুলেছেন। উনি নিয়ে এসেছেন বলুন, আপনি আপনার কথা বলুন, আপনার মতো করবো। উনি উনার আব্বা হুজুর এবং দাদা হুজুরের কথা উনি এনেছেন, আমরা কেউ আনিনি। এটা পার্সোনাল অ্যাটাকও না। আমি জাস্ট প্রশ্ন করেছি যে পাকিস্তানি আর্মিরা তো নির্বিবাদে অনেক সবাইকে তারা সামনে পেয়ে হত্যা করেছে। তার বাবা এবং দাদা হুজুর এবং আব্বা হুজুর কি এমন ব্যক্তি ছিলেন যাদের ভয়ে পাকিস্তানি আর্মি এলাকায় ঢুকেননি? এইটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন, এইটা আমি বলেছি। আর বলেছি যদি তারা সত্যিকারের কোটেড আনকোটেড সত্যিকারের যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, আমার সমস্ত স্যালিউট, কোনো সমস্যা নেই। কিন্তু দেখার বিষয় যে পাকিস্তানি হানাদাররা সবাইকে মেরেছে, তার দাদা হুজুর এবং চাচা হুজুরকে কেন মারেনি? ওইখানে শান্তি কমিটির লোকজনদেরকে একমাত্র এরকম তারা মেনে চলতো, এটা দেখার বিষয়। মুসলিম লীগ আছে, নিজামী পার্টি আছে তাদেরকে, পিডিবি তাদেরকে, জামাত ইসলামী তাদেরকে। আচ্ছা, এরপরে উনি যখন বলেছেন ড্যানিয়েল কফম্যানকে, আমি ড্যানিয়েল কফম্যানকে চিনি না চিনি এই ধরনের কোনো কথাই বলিনি। উনি আসলে একজন প্যাথোলজিক্যাল মিথ্যা বললে যেটা হয় ক্রমাগত ভাবে বলতেই থাকে, তার আসলে খেয়াল থাকে না তিনি আগে কি বলেছেন পরে কি বলেছেন। তিনি কিন্তু এখনো বলতে পারেননি। এখন আমি যখন ধরেছি তখন বলে কি আমি বইটা খুলে দেখিয়ে দিচ্ছি, তো বই আপনি আগে খুলে দেখিয়ে দিলেন না কেন? আমি আপনাকে ধরার পর আপনি পিএইচডি করার সময় আপনার পিএইচডি যখন ডিফেন্স আপনি চলবে, যখন আপনি আপনার সুপারভাইজারের সামনে এবং অন্যান্য জনের সামনে, তখন কি আপনি বলবেন যে সরি আমি বইটার নাম লিখতে ভুলে গেছি, এখন আমি বইটার সাথে করে নিয়ে এসেছি? হবে? আপনাকে তো ঘাড় ধরে বের করে দিবে ওখান থেকে। তাহলে আপনি কিসের পিএইচডি করেছেন? আচ্ছা, তারপর হচ্ছে তার ভাষা কত নোংরা দেখেন। ঠিক আছে আপনি বলবেন হুজুর। আমি কে ঠিক জঙ্গি আছে। সন্ত্রাসী? সাইফুর সেই সন্ত্রাসী, সেটাও সেই বলতে পারেন, জঙ্গি। সেটাও আপনিও বলবেন আমি আপনার তাকে সময়। বলি নাই ঘাট ধরে বের করে দাও, ঘাট ধরে বের করে দে জঙ্গিরা। কেমন আপনাদের সবার সেই আচরণ জঙ্গি। মানুষ সেই কিন্তু জঙ্গি। সেই সন্ত্রাসী। লেট পিপল ডিসাইড প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে উনি বারবার বলছে আমি দেখিয়ে দিব আরেকটা প্রোগ্রামও। কেন রে ভাই, আপনার সাথে আমার আরেকটা টক শোতে আরেকটা ব্যাপার। আপনি এই টক শোতে বলেছেন যে আপনার জানার ইমাম নাকি বলেছে যে দাড়ি টুপি সব উড়িয়ে দিবে, তারপরে ঘাতক দালাল নির্মূল কমিটি তারা নাকি কুকুরের উপরে টুপি পরিয়েছে। আপনি এই প্রোগ্রামে বলেছেন, আপনি এই প্রোগ্রামে প্রমাণ নিয়ে আসবেন। আপনি কেন অন্য প্রোগ্রামে যাচ্ছেন? তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি এখন পালাতে চাচ্ছেন। আপনি এখন চাচ্ছেন না। কোনোভাবে এখান থেকে আপনার আব্বাসি পালায় না, নাস্তিকরা পালায়। এই যে দেখেন, লক্ষ্য করেন, ঠিক আছে আব্বাসি ঠিক আছে পালায় না। প্লিজ বলুন। বাট ব্যাক সে কিভাবে বলেছে পালাতে চাই? আক্রমণের তার ক্ষেত্রে কথা আপনারা একটু যদি একটু কমিয়ে দেন। হ্যাঁ, তাকে সংযত করেন, তখন আপনারা সামনাসামনি তাকে করতে সংযত পারেন। করেন। আমি পালাবো না, আমি সারা রাত পয়েন্টে থাকবো। কথা বলেন প্লিজ। কিছুক্ষণ পর সেই পালাবে, কি? সেই পালাবে। ঠিক আছে। সে পালিয়ে আছে, সে গাড়িতে বসে আছে, সে ঘরেও নাই, ঘর থেকে পালিয়েছে সে। না ঠিক আছে, না প্রয়োজন ঠিক আছে, হলেই সে ঠিক আরেক আছে, জায়গায় দৌড় দিবে। প্লিজ হুজুর আসছে। আপনি দেখেন সাইফুর সে গাড়িতে বসে আছে। না ঠিক আছে, আমি তো আমার হুজুর বাড়িতে আছি, সে পালানোর যেখানেই কিছু নাই। বসতে পারে। সে পালানোর জন্য গাড়িতেই বসে আছে। না ঠিক আছে প্লিজ একটু টু দা পয়েন্ট কথা বলুন। তাকে বলেন, সংযত হয়ে কথা উনি বলতে। আপনাকে কয়েকটা স্পেসিফিক প্রশ্ন করেছে, সেগুলো যদি উত্তর দেন খুব ভালো হয়, মানুষ হিসেবে উপকার হবে। আমি আসলে আবার আপনার সময় আর 7 মিনিট, আর আপনার সময় আর আছে 7 মিনিট 6 মিনিট আছে। মানে উনি তো আমাকে কোনো কথাই বলতে দেয়নি। না প্লিজ বলুন, আমি হিসাব রাখছি তো, আমি হিসাব রাখছি। সাগর ভাই আরে ভাই আমি 2 মিনিট ওখান থেকে বাদ দিয়েছি, আপনি বলেন। এভাবে তো হবে না। উনি আমার ফ্লো নষ্ট করে দিয়ে প্রত্যেকটা কথাতে উনি আমাকে আচ্ছা ঠিক আছে বলুন, আপনি আপনার মতো করে বলুন। আমার 7 মিনিট ওকে বলুন। আমি আপনাকে বলি, আমার বাচ্চাদের আজকে উইকেন্ড, শনিবার, বাচ্চাদেরকে নিয়ে আমি সি বিচে এসেছি, ওরা একা একা বসে আছে, ওদেরকে রেখে আমি গাড়ির ভেতরে কথা বলছি। এর থেকে বড় ডেডিকেশন আর কি হতে পারে?
আপনি বলেন বাচ্চারা এখানে কিছুক্ষণ পর পর আমার বাচ্চারা আসছে, আমার ওয়াইফ আসছে, আমি তাদেরকে রেখে গাড়ির মধ্যে কথা বলছি, আপনার উনি বলছে আমি পালিয়ে আছি। মানে উনি আসলে পুরোপুরি পাগল হয়ে গেছে যুক্তিতে না পেরে। উনি আসলে একটা হিরো সেজেছিল তো, আজকে ওনার খোলস ভেঙে যুক্তিতে দিয়েছে, এই কারণে এই অবস্থা। যুক্তিতে কে পারে কে পারে না জনগণ দেখতেছে এটা। এরপরে হচ্ছে এই যে না না ব্যারিস্টার তরুণ আফরোজ, জনগণ please, কমেন্টস বলুন। করছে, তাকে বলেন ঠিক আছে সাইফুল। আচ্ছা প্লিজ নিজুম বাবুদেরকে বলতে দেন না। নিজুমকে বলেন তার কাঠের চশমা খুলে তাকে কমেন্টস করতে বলেন। আচ্ছা তার কাঠের চশমা খুলে ডক্টর এনাদুল্লাহ আব্বাসী, আপনার কাছে আমি কমেন্টস করতে বলেন। প্লিজ আবার আসবো আমি 10 মিনিট পর সবার কাছে আসবো। জি তার আব্বা দাদারাও পালায় আচ্ছা, আমার নিজুম থেকে। বাবু সে তো বাচ্চা বলতে মানুষ। থাকুন প্লিজ। ওয়াই সে তো ইউ বাচ্চা ওয়াইটিং মানুষ। টু রেসপন্স? আনমিউট কেন করছেন? তার আব্বা দাদারাও পালায়। আমি সে তো আমার এখানে বাচ্চা কাউকে মানুষ। মিউট করার পলিসি নেই। ব্যারিস্টার তরুণ আফরোজ প্লিজ আমাকে না 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 না, এর আগে আমাকে করেছেন, আপনি ওনাকে কেন মিউট না করেন? না 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 আমি কার এই যে তুই ব্যারিস্টার তরুণ, আচ্ছা নিজুম মজুমদার আমার সাথে কি ফাইট? প্রতি কথা উত্তর দিবেন সাগর ভাই। ফলো করছেন? আপনি আমি না করছি, আপনি বলুন। উনাকে না না উনাকে আপনি ওয়ার্নিং করছেন না তো। আমি ওনাকে 100 বার, আচ্ছা আপনি দেখছেন না আমি ওয়ার্নিং করছি না, আশ্চর্য ব্যাপার। আমি ওনাকে 100 বার ওয়ার্নিং দিয়েছি, আপনাকেও দিয়েছি। উনাকে আপনি আমাকে কেন দিবেন? আমি কি করেছি? আমি আচ্ছা আপনাকে বলছি, আপনি কথা বলুন বলুন বলুন। না না উনাকে আপনি মিউট করেন। উনি তো হ্যাঁ আচ্ছা তো আপনি তো সময় নিয়ে নিচ্ছেন, আমি কিন্তু আর আপনার সময় বাড়াবো না প্লিজ। না আমি তো তাহলে আমি কথাই বলবো না। বলুন, আমি কোনো কথাই আপনি বলবো বলুন না, বলুন না। না আমি পুরো কথা শেষ করব, আমার কোনো টাইম নেই। Okay, ঠিক আছে। প্রত্যেকটা তো আমার ফ্লো নষ্ট করে দিয়ে উনি এখন পর্যন্ত যতবারই 3টা কথা বলেছে যে কুকুরের মাথাতে টুপি পরানো, তারপরে হচ্ছে জানার ইমাম নাকি টুপি দাড়িকে আপনার উড়িয়ে দিবে বলেছে, এগুলার কোনো রেফারেন্স আনতে পারেনি। বললো কি আরেকটা প্রোগ্রাম করেন। কেন রে ভাই আরেকটা প্রোগ্রাম কেন করবো? আপনি এই প্রোগ্রামে বলেছেন, এই প্রোগ্রামে আজকে বাপের বেটা হলে উত্তর দিয়ে যাবেন, সেটা হচ্ছে কথা। এরপরে কথা হচ্ছে যে উনি বলছেন আমি নাকি বার্নার্ড রাসেল বলেছি। উনি মনে কানেও কম শুনেন, আমি বলেছি বাট্রান্ড রাসেল, আমি হচ্ছে বাট্রান্ড রাসেল বলেছি। এবং আমি এটাও বলতে চাই এইচ এ ডিওয়েডের আপনার মার্চ 1967-এ এখানে একটা এইচ এ ডিওয়েডের ওয়ার্ল্ড আপনার লর্ড রাসেলস কে নিয়ে একটা বই বের করেছেন তিনি, একটা বড় জার্নাল। সেখানে তিনি ক্লিয়ারলি দেখিয়েছেন ভিয়েতনাম ওয়ার নিয়ে তিনি কিভাবে প্রতিবাদ করে একটি কমিশন গঠন করেছেন, যেটার কোনো জাতীয় ভিত্তি ছিল না। উনি উনার সহযোগী নিয়ে তিনি একটা কমিশন গঠন করেছে। আমি তখন সেই প্রসঙ্গটা টেনেছি, আমি কিন্তু রেফারেন্স ঠিকই দিয়েছি। উনি কানে কম শুনেছেন, এই জন্য বলেছেন যে আমি নাকি বার্নার্ড রাসেল বলছি, আমি বাট্রান্ড রাসেল বলছি। কেমন? আচ্ছা এরপরে তো উনি আমাকে রেসিয়াল অ্যাটাক করেছে। উনি আসলে উনাকে নিয়ে কি বলবো, উনি কিভাবে অ্যাটাক করেছেন, এখানে তো অ্যাডভোকেট মিজানুলও কথা বলে গেছেন, উনার সাথেও তো আমার পলিটিক্যাল আইডিওলজির মিল নেই। কই এইভাবে তো আক্রমণ করেননি। আজ পর্যন্ত কত প্রোগ্রাম করেছি তার সাথে আমি, কই কোনোদিন তেমন হয়নি। এইভাবে আক্রমণ করলে কিভাবে কথা বলবো? উনি দেখেন এখানে বলছে যে সরকারি আলেম যারা আছে এরা নাকি হালুয়া রুটি ভাগ পেয়েছে, এর আগের বক্তব্যে বললেন। আমার কথা হচ্ছে যে এই যে উনি বলেছেন প্রমাণ দেখাতে পারেননি, খালি মুখস্থ বুলির মতো। উনি দেখাতে পারবেন যে কোন আলেম হালুয়া রুটির ভাগ পেয়েছেন? হালুয়া রুটির ভাগ যে পায় উনি জানলেন কিভাবে? উনার কাছে প্রমাণটা কি? উনি নিজের ক্ষেত্রে যেই স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্লাই করতে চায়, মানে উনার ক্ষেত্রে তদন্ত করেছে, তদন্তটা এমনে হতে হবে, অমনে হতে হবে। আর 1 মিনিট আছে আপনার। জি সাগর ভাই কোনোভাবেই আমার জি আমি নো ওয়ে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনি বলুন। উনি আমাকে যে আমি বাধা বাদ দিয়েছি হিসাব করে বলছি। জি না এভাবে তো হয় না। আমি আচ্ছা আপনি আর 3 মিনিট বলুন। ওকে 3 মিনিট। উনি যেটা করেছেন, উনি হালুয়া রুটির কথা বলেছেন, উনি বলেছেন বাংলাদেশটা খ্রিস্টান। উনি তো ব্যর্থ একজন মানুষ, একজন লুজার। কারণ হচ্ছে উনার বক্তব্য কেউ শুনে না, তাই মিশনারিরা খ্রিস্টান বানিয়ে ফেলতে পেরেছে। উনার যদি এত তাকত থাকে, এত যদি উনাদের ওয়াজের শক্তিশালী থাকে, তাহলে উনি মুসলমান করে ফেলুক না। তাহলে খ্রিস্টান মিশনারিরা আপনার খ্রিস্টান বানিয়ে ফেলছে, আর উনার ওয়াজ শুনছে না। এই যে উনার ব্যর্থতা, এই ব্যর্থতার যে ক্রোধ, এইটা চারদিকে কিভাবে চাপিয়ে দিতে হয় দেখেন। উনি উন্মুক্ত হয়ে গেছেন, কারণ উনার আসলে এই রাগ ছাড়া, এই চাপাতি, তারপরে হচ্ছে মেরে ফেলবে, কেটে ফেলবে, একজনকে তুমি বলে সম্বোধন, তুই বলে সম্বোধন, এগুলো ছাড়া এদের আর কি আছে? অথচ এরা আবার নিজেদের আগে, ঠিক আছে হুজুর আপনি বলবেন, আপনার সময় বলবেন, এনারা আবার নিজেদেরকে জবাব দিবেন। এনারা আবার নিজেদেরকে ইসলামিক স্কলার বলে দাবি করে। এটা সেইম। এটা একটা উদাহরণও দিতে পারেনি, একটা কথারও জবাব দিতে পারেনি। এবং এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন, বারবার বলছে সিআইএর এজেন্ট। কে সিআইএর এজেন্ট? মোসাদের এজেন্ট। কে মোসাদের এজেন্ট? আপনার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি, সম্মানিত বিচারপতি। উনি সিআইএর এজেন্ট? যদি আনে বানেও বলা হয়, নাম উল্লেখ করেননি তিনি, ট্রু। তিনি বলেছেন এরা হচ্ছে সিআইএর এজেন্ট, মোসাদের এজেন্ট। তুরিন আফরোজ, ব্যারিস্টার তুরিন আফরোজ,
স্বনামধন্য, যিনি নিজের নামেই পরিচিত এই বাংলাদেশে, এক নামে সবাই চেনে, তিনি সিআই বা মোসাদের এজেন্ট, তিনি আলেম বিদ্বেষী। আমরা মুসলিম ফ্যামিলি থেকে আসিনি। আমার দাদা মৌলভী আলী আহমেদ মজুমদার, তার শত 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 শত, আমার চাচা ইসলামিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন আপনার আব্দুল্লাহ আল মারুফ। আমরা হচ্ছি তাহলে ইসকনের মেম্বার। আমরা মানে ধর্মটা কি উনার নিজের কুক্ষিগত করা? আমার চাচাকে কে না চিনবে? আমার সম্পর্কে চাচা আব্দুল্লাহ আল মারুফ কেন? আমার দাদা মৌলভী আলী আহমেদ মজুমদার, এক নামে রামগঞ্জ। না না ঠিক আছে, আপনি শেষ, আপনার সময় শেষ। আমার না, আমি আপনাকে আপনি পরে দেখবেন, আপনাকে সময় আমি 3 মিনিট বেশি দিয়েছি। উনি কথা বলার সময় আমি তাহলে এরকম কথা বলতে থাকবো? না, আপনি কথা বললে আমি ওনাকে সময় বাড়িয়ে দিব। আপনি দিয়েন, আপনি একই আচরণ করেন, একই আচরণ করবেন। আর যদিও এটা করেছেন আমাকে, উনাকে ক্ষমা চাইতে বলেন যে উনি আমাকে না, উনি ঠিক আছে, ঠিক আছে, আমি একইভাবে করব। আই এম নট কনসিডারিং এনিওয়ান স্পেশালি। সো আমাকে একটু যদি বলেন একটা প্রশ্ন উভয় পক্ষের কাছে, একটা জায়গায় উভয় পক্ষে খুব চমৎকারভাবে বলেছেন, যেমন ব্যারিস্টার নিজুম মজুমদার বলেছেন যে কিছু আলেম আছে যারা আসলে খুব ভালো বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনে মাথা নত হয়ে যায়। 2-3 আলেমের নাম বলবেন, কাদের কথা শুনলে আপনাদের? আব্দুল্লাহ জাহাঙ্গীর তো মারাই গেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর যিনি মারা গেলেন, আমি তাকে খুব পছন্দ করতাম। বর্তমানে কে আছে জীবিত এরকম 2-1 নাম বলবেন। এবং আমি যে খুব একটা ফলো করি সেটা বলা, আপনি তো বলেছেন ফলো করেন, তার মধ্যে 2-1 নাম বলবেন। নাম্বার 1, নাম্বার 2 হলো এনাদুল্লাহ আব্বাসী সাহেবের কাছে আমি একই প্রশ্ন, যে আপনি বলেছেন 2-1 আছে যারা আসলে ভালো বক্তব্য, মানে বিভ্রান্তকর বক্তব্য দেয়, তাদেরও 2-1 নাম বলবেন যদি সম্ভব হয়। আমি জানলাম আমার কোনো আপত্তি নেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, কারণ আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন যেগুলো রেফারেন্স সহকারে বলতে গেলে তাকে সময় দিতে হবে। কিন্তু সেখানে এসে আমাকে গালিগালাজ বা না, এটা আপনি শুড নট ডিসাইড দ্যাট। লেট হিম স্পিক। আমি কাউকে কোনো কথার মধ্যে করিনি, ইন্টারাপশন করিনি। সবাই সবার মতো করে মন্তব্য করেছেন, এবং কিছু ব্যাপার আছে যারা উভয়ে করেছেন। আপনারা আমি কিছুই করিনি, উনি আমাকে মিথ্যাচার বলেছেন, মিথ্যাবাদী বলেছেন উভয় পক্ষ থেকে। না আচ্ছা নিজুম মজুমদার প্লিজ, আমাকে এটা আমার একটা ছোট্ট কমেন্ট প্লিজ। আচ্ছা উভয় পক্ষ থেকে করেছেন, সুতরাং এটা মানুষকে না, আচ্ছা মানুষকে বলতে দেন। উনি আমাকে ইনসাইট করে, আচ্ছা ঠিক আছে, ওকে রিপারকাশন হিসেবে সেটা জবাব দিয়েছি। Thank you so much. You all are very nice people. Please let him speak, and I want a good end. আচ্ছা জি, Thank you so much. জি ডক্টর এনায়েতুল্লাহ। শুনতে পাচ্ছেন? সাগর শুনতে পাচ্ছেন? আমাদের নিজুম মজুমদার সাহেব থেকে অনেক গঠনমূলক কথা বলেছেন আমাদের ব্যারিস্টার তুরিন আফরোজ। মূলত এখানে আমাদের নিজুম মজুমদার সাহেবের কিছু কথার উত্তর শুরুতেই দিতে হচ্ছে। পালানো তো আমার ক্ষেত্রে তার সাজে না বলা যায়, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সাদকায় আজ পর্যন্ত অবিশ্বাসী সংশয়বাদী যারাই এসেছে তারাই পালিয়েছে, আমি পালাইনি। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এভার কেয়ারে হসপিটালে, আমি সেটাকে ক্যান্সেল করেছি শুধু আপনারই লাইভ ডিবেটে আসার জন্য। আর উনি কিন্তু একটু আগে বলেছেন আর 2 ঘন্টা হয়ে গেছে, যেতে হবে, সমুদ্র পাড়ে যাবেন উনি, এরকম কথা। আচ্ছা প্লিজ নিজুম মজুমদার প্লিজ ঠিক আছে, সাথে সাথে আনসার হওয়ার দরকার নেই। আপনারা যদি কথা বলেন তাহলে ওনাকে সময় বাড়িয়ে দিতে হবে। আরো 2 ঘন্টা ডিবেট চললো, আমি যেতে চাইবো না, কারণ এটা আমি আমার উম্মাহের পক্ষে সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করে থাকি। দ্বিতীয় কথাটি নিজুম মজুমদার যেটা বলেছেন যে আমরা উগ্রতা দেখাই, কিন্তু আমি একবারও বলি নাই ওনাকে বা ব্যারিস্টার তুরিন আফরোজকে কেউ ঘাট ধরে বের করে দিবে, কেউ আঘাত করবে, এটা বলিনি। উনি বলেছেন আমার ব্যাপারে ঘাট ধরে বের করে দিবে, এটা সন্ত্রাসী কাজ। কিন্তু একটু কথায় এক্সট্রিমে চলে আসা, একটু গরম কথা, এটা সন্ত্রাসী নয়। আর কোনো লেকচারার যখন লেকচার দেন তিনি নরমও কথা বলেন, গরমও কথা বলেন, সেটার সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। উত্তেজনাটা সৃষ্টি করেছেন আমাদের নিজুম মজুমদার মহোদয়। তিনি বলেছেন মিথ্যাবাদী, আমি মিথ্যা বলেছি। তিনি বলেছেন শিবের গীত, এগুলো ব্রাহ্মবাদীরা গায়, তৌহিদবাদীগণ শিবের গীত গায় না। এবার আসুন, তিনি কিছু প্রশ্ন করেছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটির পোস্টার দেখতে চেয়েছেন। আমি এখানে পোস্টার কেন আনবো, এই কথাটি সারা দেশের মানুষ জানে। যখন বলেছি উনি চাক্ষুষ ডকুমেন্ট চান, আমি সেটা দিব, দেখাতে পারবো। আমি পত্রিকার কাটিং আমি দেখাতে পারবো জাহানার ইমান কি বলেছিলেন এবং তাদের উত্তরসূরিরা এখন কি বলেন, সেটা আমাদের মিজানুল ইসলাম সাহেব বলেছেন। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম মেনে নিব না, দাড়ি টুপি সব চেষে ফেলে দিব, এগুলো তারা বলছেন তাদের উত্তরসূরিরাই। নতুন প্রমাণের প্রয়োজন নেই, প্রমাণ চাইলে আমরা দিতে পারবো, আমাদের আর্কাইভে তা আছে। তিনি বলেছেন যে
আমি যে ড্যানিয়েল কফম্যানের কথা বলেছি, এটা হচ্ছে লিগ্যাল কারাপশন ড্যানিয়েল রাইটেন বাই ড্যানিয়েল কফম্যান অক্টোবর 2005, এই থিসিসে কথাগুলো তিনি বলেছেন। এখন আমি আমার দরবার শরীফ থেকে দূরে প্রতিষ্ঠানে আছি, এখানে তো বই নিয়ে আসবো না, আমি সব নোট করে নিয়েছি, এগুলো প্রয়োজন হলে আমি তাকে সব দেখাতে পারবো যদি তিনি আবার বসেন। এবার আসুন, তিনি দাদা হুজুর আব্বা হুজুরের কথা প্রসঙ্গে বলেছেন যে পাক বাহিনীরা আমার দাদা হুজুর আব্বা হুজুরকে কিছু করেন নাই কেন, তারা কি পাক বাহিনীর পক্ষে ছিলেন? তো তার কাছে প্রশ্ন করি, তিনি তো জ্ঞানী মানুষ, আমাদের প্রাণপ্রিয় নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 মাস কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধে? তিনি তো করাচিতে ছিলেন, তিনি তো করাচিতে ছিলেন, তিনি পাকিস্তানে ছিলেন, তিনি করাচিতে ছিলেন, কিন্তু পাক বাহিনীর সাধ্য হয় নাই বঙ্গবন্ধুর গায়ে এটা তার গায়ে সারা কথা। তো বঙ্গবন্ধুর গায়ে হাত দেবার সাহস করে নাই পাক বাহিনী। আমার দাদা হুজুর বাবা হুজুর তার বাপ দাদাও জৌনপুরীদের ভক্ত অনুসারী, তাকে জিজ্ঞেস করেন, সে বলেছে তার বাড়ি রামগঞ্জ। বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণও আমাদের বংশের মুরব্বী শাকারামতিনী জৌনপুর রহমতুল্লাহকে শ্রদ্ধা করতেন, এবং এদেশের রাজনীতি, সমাজ সংস্কার, অর্থনীতি, ইসলামী ঘরানা সবকিছুতেই আমাদের বংশের অবদান আছে। সেটা কিভাবে? বঙ্গবন্ধুর আধ্যাত্মিক রাজনৈতিক নেতা A.K.M. ফজলুল হক, তিনি ছিলেন মানে হাফেজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহ মুরিদ, তিনি আমাদের বংশের একজন মুরব্বী। আমাদের বংশের মুরব্বী কারামতুল্লাহ জৌনপুরী রহমতুল্লাহ 42 জন খলিফার একজন ওবায়দুল্লাহ ওবায়দি, তার নাতি ছিলেন হোসেন শেখ সহওয়ার্দী, তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক শিক্ষক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি মাওলানা আব্দুর রব জৌনপুরীর অনুসারী, আমার দাদার ভাইয়ের ভক্ত ছিলেন। তো সকলে যেভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিক নেতা হিসেবে শ্রদ্ধা করতেন, আধ্যাত্মিক নেতা হিসেবে আমার দাদা বাবা তাদেরকে সেভাবেই শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকেই পাক বাহিনীরা কিছু করার সাহস পায় না আমাদের এলাকায়। এটার জবাব আমি স্পষ্ট দিয়ে দিলাম। নিজুম মজুমদার বলেছেন খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আমাদের ব্যর্থতা, না আমাদের ব্যর্থতা নয়। তিনি আমার ইউটিউবে লেকচারগুলো দেখবেন, মিশনারির বিরুদ্ধে আমাদের মিশন কি সেটা থেকে দেখতে বলবো। 2016 সালে আমি কুষ্টিয়া গিয়েছিলাম শান্তিডাঙ্গাতে, সেখানে 22টি পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছিল। আমাদের দাওয়াতি মেহনতের কারণে 21টি পরিবারই ফিরে এসেছে, আবার ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আপনি নিজুম মজুমদারকে জিজ্ঞেস করুন যে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বাঙালিদের অঞ্চলে এক লোক আজান দেবার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মানে বাংলাদেশি খ্রিস্টান মিশনারিকে ধর্মপ্রচারের সুযোগ দেওয়া হয়, কিন্তু তাদের এমপিতে তাদের ডিফেন্স দিতে যে ইসলামী প্রচারকরা খ্রিস্ট ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে সেই সুযোগ দেওয়া হয় না। সেটা ব্যর্থতা আমাদের নয়, সেটা 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 সে কিভাবে বলবে? সরকার সেটা বলে নাই, কে করেছে? অতএব সে শান্তি বাহিনীকে একা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। অতএব খ্রিস্টান মিশনারিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে। তারপরও আপনাকে আরেকটু উদাহরণ দিচ্ছি, মাওলানা জুবায়ের সাহেব, নন পলিটিক্যাল ফিগার বাংলাদেশে, তাকে 1 বছর কারাগারে রাখা হয়েছে। তার প্রধান কাজ হচ্ছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করা। ভারতে কলিম সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি কখনো রাজনীতির সাথে জড়িত হন না, তিনি আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার। অসংখ্য হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, তাকে এখন কারাগারে রাখা হয়েছে। জাকির নায়েককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, তিনি তার কোনো একটি বক্তব্যে সহিংসতা উস্কে দেননি, হিন্দুদের হত্যার কথা বলেননি, কিন্তু ধর্ম প্রচার, ইসলাম প্রচারই বাধা দেওয়া হয় বিভিন্নভাবে, ভারতে হোক বাংলাদেশে হোক। কিন্তু অমুসলিমরা যে তাদের ধর্ম প্রচার করছে, খ্রিস্টান মিশনারি, সেখানে কোনো বাধা দেওয়া হয় না। ব্যর্থতা হচ্ছে গভর্নমেন্টের, ব্যর্থতা হচ্ছে পলিসির, ব্যর্থতা হচ্ছে যারা কথা বলেন আমাদের বিরুদ্ধে তারা সত্যটাকে উপলব্ধি করেন না। এরপর যে কথা হচ্ছে, আমাদের তুহিন আফরোজ বলেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা জরিপ করেছেন আলেম ওলামাদের ব্যাপারে। বাংলাদেশে তো প্রায় 8% হিন্দু আছে, কিছু কম বেশি হবে। এখন তারা গেলেন কার কাছে রিপোর্ট নিতে? কাদের কাছে গেলেন? কোন পন্থীর কাছে গেলেন? এদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে, কি তাদের কাছে গিয়েছেন রিপোর্ট নেবার জন্য? এটা একটা প্রশ্ন আমার।